মুসলমান ধর্মটাই খারাপ, একদম না, এরকম ভাববেন না। এই আলোচনাতে আমি সেটা নিয়ে আলোচনা করব। ভালো করে বুঝুন এই কট্টরপন্থী জিনিসটা কি। যারা এইরকম ধরনের কথাবার্তা বলে তারাই হচ্ছে কট্টরপন্থী। খুব বেসিক এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি। তাহলেও প্রত্যেকবার আমরা দেখতে পাবো যে কট্টরপন্থীর বারবার বিনাশ হয়েছে। হ্যাঁ, বিনাশের আগে ছটফট প্রচুর করেছে, প্রচুর হাওয়ায় উড়েছে, কিন্তু বিনাশ হয়েছে। ভিক্ষে চেয়ে বেড়াচ্ছে, চারিদিকে দেনায় জর্জরিত, পুরো বিশ্বের কাছে অপমানিত, পুরো বিশ্বের কাছে লজ্জিত। কই সেখানকার মুসলিমদেরকে কেউ তো কোনো গালিগালাজ দেয় না, কেউ কোনো বাজে কথা বলে না। হিন্দু মানে যে সনাতন নো, কিন্তু সনাতন মানে হিন্দু হতে পারে, সনাতন মানে অন্য কিছু হতে পারে। তো স্টুডেন্টসরা করছে মানে যে ঠিক তার কোনো মানে নেই। যে করছে তার মধ্যে যদি জ্ঞান না থাকে, এরা এখনো পর্যন্ত ওইটা নাড়া পিটিয়ে যাচ্ছে যে গণ অভ্যুত্থান। ঘোড়ার ডিম কোনো গণ অভ্যুত্থান হয়নি, গণপতন হয়েছে। ওটা রাষ্ট্রের পতন হচ্ছে, হয়ে গেছে। ওই মহিলাদের অন্তর্বাস নিয়ে এমনি করে পাই 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 করে ঘোরাবে, নিয়ে বলবে এটা গণ অভ্যুত্থান। হরিদাসওয়ালা মাথার বুদ্ধি কি একদম মানে পুরোপুরি হাঁটুতে চলে আসছে, নাকি গোড়ালিতে, নাকি বডি থেকে বেরিয়ে গেছে? গোড়ালিতেও নেই, কোনটা? চিন্তা রইল ওই ব্যক্তিগুলোর জন্য। এখন দেখা যাক তাদের মধ্যে থেকে কে ভগৎ সিং হতে পারে, কে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ হতে পারে, কে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, কে বিনয় বাদল দীনেশ হতে পারে, কে মাতঙ্গিনী হাজরা হতে পারে। লেটস সি। রিকোয়েস্ট এসছে অনেক, কখনো ভিডিওর কমেন্ট সেকশনে, কখনো আমাকে হোয়াটসঅ্যাপে, কখনো ইমেলে, এবং এতদূর পর্যন্ত তো ঠিক ছিল। যারা আমার সঙ্গে কনসাল্ট করেন ভিডিও কলে বা ভয়েস কলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, কনসালটেশন কমপ্লিট হয়ে গেল, লাস্টে রাখার সময় স্যার একবার বাংলাদেশ নিয়ে যদি কিছু বলেন খুব ভালো হয়, কারণ আজকাল নিউজে যা দেখছি বাবা আমরা প্রচণ্ড অস্থির হয়ে পড়ছি। একটু বাংলাদেশ নিয়ে যদি একটা ভিডিও বানান, যদি আপনার বক্তব্য কী, আপনার পয়েন্ট অফ ভিউ কী, এগুলো আমরা যদি জানতে পারি তাহলে খুবই উপকৃত হয়। আর আমার বক্তব্য হচ্ছে এইটাই যে বলে করবোটা কি, লাভটা কি হবে। কারণ অধিকাংশ মানুষ, আমি এই ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেগুলো তো অধিকাংশ মানুষ এন্টারটেনমেন্ট পারপাসে নিয়ে নেয়, শিক্ষার পারপাসে তো নেয় না। আর আমার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, মানুষ যাতে শিখে নিজেকে উন্নত করতে পারে, নিজের চেতনার বিকাশ ঘটাতে পারে, নিজের কনসিয়াসনেসের বিকাশ ঘটাতে পারে। ওই জন্য আমি চাইলে একদিন পর পর বা দুদিন পর পর ভিডিও আনতেই পারি, কিন্তু আমি আনি না। আমি এক সপ্তাহ পর পর নিয়ে আসি ওই জন্য ভিডিও। কেন? কারণ যাতে মানুষ এই জিনিসগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে না নেয়। একটু যদি গ্যাপ থাকে তাহলে মানুষ চিন্তা করার সময় সুযোগ পায়, কিন্তু অধিকাংশ মানুষ তাও করে না। ওই গ্যাপটাতে চিন্তা করার সময় সুযোগটাকে কাজে লাগায় না। তারা কি করে, ওই রিলস, এই চারিদিকে যে সমস্ত আলতু ফালতু খবর, সোশ্যাল মিডিয়া, এই সমস্ততে মানে যত রকম অপশিক্ষা, যত রকম অপকার্য রয়েছে সমস্ত রকম জায়গাতে কমপ্লিটলি এনগেজড। তবে আমার বক্তব্য সেইটাই যে বানিয়ে করবোটা কি। আমার বক্তব্যটা এইটাই যে আমি এই যে বক্তব্যগুলো বলবো, যেগুলো এখন বলতে চলেছি, সেগুলো শুনে হবেটা কি। কারণ অধিকাংশ মানুষ তো এগুলো শুনতে চায় না। ওই যে বললাম এন্টারটেনমেন্ট পারপাসে নেই, শিক্ষার পারপাসে নেয় না। কিন্তু এত রিকোয়েস্ট ফেলাও যায় না। চলুন ঠিক আছে, বলে দিচ্ছি। আরও বলার মূল কারণ হচ্ছে এটাই, মানে আজকে এই ডিসকাশনটা করার মূল কারণ হচ্ছে এটাই যে আমি এই দুদিন আগেই খবরে দেখলাম যে বাংলাদেশ এরকম একটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানিদের জন্য যত রকম ভিসা রয়েছে সমস্ত রকম ভিসা ইজি করে দেওয়া হোক। অর্থাৎ পাকিস্তানিরা যেন যেখানেই থাকুক না কেন বিশ্বের যে কোনো প্রান্তে অ্যাপ্লাই করলে বাংলাদেশের ভিসার জন্য যেন ইজিলি পেয়ে যায়। মানে কাইন্ড অফ ভিসা নেওয়ার প্রয়োজনই নেই, ওটা একটা লোক দেখানি আর কি, একটা নামকে বাস্তা ভিসা, কিন্তু ভিসার কোনো প্রয়োজন নেই, তুমি চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারো। বাংলাদেশ একটা বিবৃতিতে এটা জানিয়ে দিয়েছে, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে। আর এরপরে তো আর কিছু করার নেই, এরপরে তো বলতেই হবে, কারণ এটা চরমতম সীমায় চলে গেছে। যদি এরকম ধরনের রিকোয়েস্ট আমার কাছে নাও আসতো তাহলে হয়তো আজকে আমি এই আলোচনাটা এমনিতেও করতাম এই খবরটা শোনার পর। দেখুন, এটাকেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন বিনাশের সময় আসে, মানুষ, জাতি, ধর্ম, রাষ্ট্র, কমিউনিটি, যাই বলুন না কেন, তার যখন বিনাশের সময় আসে, রাইট, এবং তার মধ্যে যদি অহংবোধ পরিপূর্ণ থাকে, তাহলে তার বুদ্ধি সেই মুহূর্তে বিপরীত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, নিয়ম এটা। আর সেই সময়টাই বাংলাদেশের জন্য ঘনিয়ে আসছে। তো প্রশ্ন হচ্ছে এইটাই, তাহলে এইটাই কি বাংলাদেশের শেষ? হতেও পারে। যদি এরকমভাবেই চলে আর কিছুদিন, তাহলে হয়তো বাংলাদেশ ইতিহাসে পড়বে পরবর্তী জেনারেশন যে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, কিছুদিনের জন্য হয়েছিল। কত বছর, বোধহয় 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো ওইদিকে 29 বছর, এদিকে 24 বছর, মানে হচ্ছে গিয়ে 29 আর 24, 53 বছর মতো বয়স। তো পরবর্তী জেনারেশন ইতিহাসে পড়বে যে একটা দেশ ছিল এরকম 53, 54, 55 কি 60 বছর পর্যন্ত অস্তিত্ব ছিল, তারপর আবার সে মিলিয়ে গেছে, অস্তিত্বহীন হয়ে গেছে।
তো বিনাশকালে বিপরীত বুদ্ধি, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি তাদেরই হয় যারা হয় কট্টরপন্থী, যারা হয় চরমপন্থী, যেটা মৌলবাদের মধ্যে একদম বর্ণে বর্ণে দেখা যায়। দেখুন, আমি মৌলবাদ বলতে আমি এরকম বলছি না যে মুসলমান জাতিটাই খারাপ, মুসলমান ধর্মটাই খারাপ, একদম না, এরকম ভাববেন না। এই আলোচনাতে আমি সেটা নিয়েও আলোচনা করব পরবর্তীকালে, লাস্টের দিকে আসছি। আমি মুসলমানকে কোনো রকমভাবে ছোট করার চেষ্টা করছি না, কিন্তু মুসলমানের এক অংশ যারা মৌলবাদ নামে পরিচিত, যারা কট্টরপন্থী নামে পরিচিত, আমি তাদেরকে নিয়ে আলোচনা করছি। ভালো করে বুঝুন এই কট্টরপন্থী জিনিসটা কি। কট্টরপন্থী বা চরমপন্থী হচ্ছে সেইটাই যারা বলে 2+2 = 4, 2+2 = 4, কোনো অসুবিধা নেই এতে। কিন্তু 2+2 যে =4ই হয় তার তো কোনো মানে নেই। 1+3ও 4 হতে পারে, 3+1ও 4 হতে পারে, 6-2ও 4 হতে পারে, 2×2ও 4 হতে পারে। কিন্তু কট্টরপন্থী হচ্ছে তারা যারা বলে না এই সমস্তগুলো ভুল, শুধুমাত্র 2 এবং 2, 2+2 এরকমভাবেই 4 করা যায়, আর কোনো রকমভাবে করা যায় না, বাকিগুলো মিথ্যে, উচিত নয়, সেগুলো অনুচিত। যারা এইরকম ধরনের কথাবার্তা বলে তারাই হচ্ছে কট্টরপন্থী। খুব বেসিক এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি একদম। এবার এই কট্টরপন্থী যারা বা এই চরমপন্থীতে যারা বিশ্বাসী, তাদের ধ্বংস নিশ্চিত। ওই যে বললাম বিনাশকালে বিপরীত বুদ্ধি, কারণ তাদের বুদ্ধি কুণ্ঠিত হয়ে গেছে, আর যার বুদ্ধি কুণ্ঠিত হয়ে গেছে তার ধ্বংস নিশ্চিত। যদি আমরা পুরাণ থেকে এক্সাম্পল নিতে চাই, যদি আমাদের স্ক্রিপচার্স থেকে এক্সাম্পল নিতে চাই, তাহলে দেখতে পাবো যে রাবণও ছিল কিন্তু কট্টরপন্থী, ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন বা কৌরবরাও ছিল কট্টরপন্থী বা চরমপন্থী। তাদের ধ্বংস হয়ে গেছে, একদম সমূলে উৎপাটিত করা হয়েছে। আর এখনকার এক্সাম্পল যদি নিতে চাই, তাহলেও প্রত্যেকবার আমরা দেখতে পাবো যে কট্টরপন্থীর বারবার বিনাশ হয়েছে। হ্যাঁ, বিনাশের আগে ছটফট প্রচুর করেছে, প্রচুর হাওয়ায় উড়েছে, কিন্তু বিনাশ হয়েছে। আর তার উদাহরণ যদি আমরা নিতে চাই, প্রচুর এক্সাম্পল রয়েছে, প্রচুর, কিন্তু বেশি গভীরে যাওয়া প্রয়োজন নেই, কারণ আলোচনাটা এত বড় হয়ে যাবে যে মানুষ মূল বিষয়বস্তু থেকে ছিটকে যাবে। সুতরাং আমি স্টার্ট করছি মোহাম্মদ আলী জিন্নাহ থেকে। মোহাম্মদ আলী জিন্নাহ এই কট্টরপন্থী চিন্তাভাবনার জন্যই সে সৃষ্টি করলো কি পাকিস্তান। ভারত থেকে টুকরো করে বেরিয়ে চলে গেল, নিয়ে সৃষ্টি করলো পাকিস্তান। কিসের জন্য? কট্টরপন্থী চিন্তাভাবনা, চরমপন্থী চিন্তাভাবনা। আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি সেটাই ঠিক, বাকিগুলো ভুল। কোনো রকমভাবে সেগুলো ঠিক হতে পারে না, কারণ ওই যে তাদের চিন্তাভাবনা ওরকম টাইপের, 2+2 তবেই 4, অন্য কোনো রকমভাবে 4 হতে পারে না। কট্টরপন্থী চিন্তাভাবনা। তো সেখান থেকে বেরিয়ে সে সেই চিন্তাভাবনায় বশবর্তী হয়ে কি করলো? পাকিস্তান সৃষ্টি করলো। দেখুন আজকে পাকিস্তানের কি অবস্থা, ভিক্ষে চাইছে রীতিমতো, দেশটা ভিক্ষে চেয়ে বেড়াচ্ছে, চারিদিকে দেনায় জর্জরিত, পুরো বিশ্বের কাছে অপমানিত, পুরো বিশ্বের কাছে লজ্জিত। শুধু ভারতের কথা বলছি না, পুরো ওয়ার্ল্ডে এই দেশটা আজকে লজ্জিত, পাকিস্তান। কেন? কারণ সৃষ্টি হয়েছে কট্টরপন্থী চিন্তাভাবনা দিয়ে। পাকিস্তানের নাম যদি নিই, তাহলে অধিকাংশ মানুষের মাথাতে একটা ওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসে, সেটা হচ্ছে আতঙ্কবাদী, টেররিজম। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। আতঙ্কবাদী, টেররিজম কোথায় থেকে সৃষ্টি হলো? এই কট্টরবাদী চরমপন্থী থেকে, মৌলবাদ থেকে। ইসলাম খতরে মে হ্যায়। আরে কে বলেছে ইসলাম খতরে মে হ্যায়? ইসলাম কোনোভাবেই কোনো অংশতে খাতরাতে নেই। ইসলামের কিছু ব্যক্তি যাদের ওই কট্টরপন্থী মাথার মধ্যে ঢুকে গেছে, তাদের বুদ্ধিতে ঘাস গজিয়ে গেছে, জং পড়ে গেছে, তারা রয়েছে খাতরাতে, এবং তাদের মনে হচ্ছে যে ইসলাম রয়েছে খাতরাতে। আসলে ইসলাম খাতরাতে নেই। আসছি, সেটা তো আলোচনা করবো, সেই দিকেও আসছি। তো পাকিস্তান বললে প্রথমেই মানুষের মাথায় চলে আসে, বাবা এ তো আতঙ্কবাদী। যারা ভারতের বাইরে কখনো যদি গেছেন তাহলে বুঝতে পারবেন। আমি যদি এই সামান্য আরব কান্ট্রি দুবাইয়ের এক্সাম্পল যদি দিই, আচ্ছা দুবাই কি? মুসলিম কান্ট্রি। এই চলুন দুবাইয়ের কথা বলাতেই বলে দিচ্ছি, দুবাইয়ের মুসলিমদেরকে দেখুন, দুবাইও তো মুসলিম আছে, এবং দুবাই নিজেই তো একটা মুসলিম কান্ট্রি। কই সেখানকার মুসলিমদেরকে কেউ তো কোনো গালিগালাজ দেয় না, কেউ কোনো বাজে কথা বলে না। দুবাই বললে তো মাথাতে টেররিজমও আসছে না, ওটাও মুসলিম কান্ট্রি, পাকিস্তানও মুসলিম কান্ট্রি। কেন আসছে না? কারণ দুবাইয়ের মধ্যে বা দুবাইয়ের মানুষজনের মধ্যে কট্টরপন্থী চিন্তাভাবনা নেই।
তারা কি বলে, আমি মানি 2+2=4। আচ্ছা, তুমি বলছো 1+3=4, হ্যাঁ ঠিক, ওটাও ঠিক, আমি মানলাম। আমার ব্যক্তিগত মান্যতা 2+2=4, কিন্তু তোমার মান্যতা যদি 1+3=4 হয় তাহলে তাও ঠিক আছে, আমি মানতে রাজি আছি। আচ্ছা, তোমার বক্তব্য 6-2=4, ঠিক আছে, সেটাও ঠিক। 6-2=4 প্রমাণিত, হেন্স প্রুভড, আমি এটাও মানতে রাজি আছি। এটা হচ্ছে দুবাইয়ের চিন্তা ভাবনা, যার জন্যে দুবাই অনেক উপরে উঠে গেছে। এত উপরে সে বলার নয়। আচ্ছা, অনেকের ধারণা যে দুবাই হয়তো উপরে উঠে গেছে তেলের জন্য বা হয়তো খেজুরের জন্য। ভুল ধারণা। দুবাইয়ে খেজুর উৎপাদন হয় না। দুবাই যদিও বা খেজুর উৎপাদন হয়, আমাদের ভারতে যেরকম এই ছোট ছোট খেজুর হয় সেরকম টাইপের। দুবাইয়ে তেলও নেই। দুবাইয়ে তেল ততটাই উৎপাদন করতে পারে যতটা হয়তো ভারত করতে পারে, বা হয়তো তার থেকে একটু বেশি। তেল উৎপাদন তো করে কুয়েত, কাতার, এই সমস্ত দেশগুলো। দুবাইয়ে কোনো তেল নেই, যতটুকু আছে ওই ভারতের মতোই। দুবাই উন্নত হয়েছে তার ব্যবসায়িক চিন্তাভাবনার জন্য, উদারতার জন্য। কট্টরপন্থী চিন্তাভাবনা নেই সেই জন্য, সবাইকে নিয়ে সঙ্গে চলতে পারে সেই জন্য। আস্তে আস্তে সৌদি আরবিয়াও সেই রাস্তা থেকেই যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত, কিছু বছর আগে পর্যন্ত মানুষের মাথায় এরকম চিন্তাভাবনা আসতো, এরকম ধরনের, যে সৌদি আরবিয়া বাবা এ তো দ্বিতীয় পাকিস্তান। কিন্তু এখন আর সেই চিন্তাভাবনা নেই। আস্তে আস্তে উন্নত হচ্ছে, কারণ সৌদি আরবিয়া দুবাইকে দেখে শিখছে। তো আমার বক্তব্য এইটাই যে আমি মুসলিমদেরকে মোটেই গালাগালি দিচ্ছি না, এরকম ভাববেন না যে আমি মুসলিম ধর্মের প্রতি আমার মানে কি বলবো অশ্রদ্ধার রয়েছে বা মুসলিম ধর্মকে ছোট করার চেষ্টা করছি, একদমই না। আসল মুসলিম যারা, তাদের প্রতি আমার রেসপেক্ট, শুধু আমার নয়, পুরো বিশ্ব তাদেরকে রেসপেক্ট করে। আর এই পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করতে গিয়ে, এই জিনিসটা বলতে গিয়ে আমার রীতিমতো গর্ববোধ হচ্ছে যে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ভারতীয় মুসলিম ভাই বোনেরা অত্যন্ত পরিমাণ উন্নত। এবং আমি বলছি না, দেখুন নিউজ কি বলছে, এবং নিউজে এটা বারবার প্রমাণিত হচ্ছে যে তারা অত্যন্ত পরিমাণে উন্নত মনোভাব এবং চেতনার পরিচয় দিয়েছে, শুধু ভারতের সামনে নয়, পুরো বিশ্বের সামনে। কিন্তু মুসলিম ধর্মে কিছু অ্যাপেন্ডিক্স রয়েছে, যারা এই পাকিস্তানি বা আতঙ্কবাদী, এদের জন্য কোনো রকম কোনো রেসপেক্ট নেই। শুধু ভারত বলে নয়, পুরো দুনিয়া, পুরো বিশ্ব কেউ এদেরকে রেসপেক্ট করে না। নোবডি, কেউ না। আর এই চিন্তা ভাবনার জন্যই এরা এবার ধ্বংস হতে চলেছে, বা এই বাংলাদেশ নামক দেশটাকে ধ্বংস করতে চলেছে। তো যেখান থেকে শুরু করেছিলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, তো সেখান থেকে তার ওই কট্টরপন্থী চিন্তাভাবনা থেকে সৃষ্টি হলো আর একটা দেশ, পাকিস্তান। এবং সেই পাকিস্তানেরই একটা অংশ ছিল বাংলাদেশ, যাকে আগে বলা হতো ইস্ট পাকিস্তান, যার সৃষ্টি হলো 1971 সালে মুক্তি হলো। অর্থাৎ ইস্ট পাকিস্তান থেকে মুক্তি পেল বাংলাদেশ। বাংলাদেশ নামক একটা নতুন দেশ তৈরি হলো। তৎকালীন ভারতের ফিল্ড মার্শাল মানিক শাহ, যাকে আমরা শ্যাম বাহাদুর নামেও চিনি, এই সিনেমাটা রিলিজ করার পর, শ্যাম বাহাদুর নামে সিনেমাটা রিলিজ করার পর, যাকে আমরা শ্যাম বাহাদুর নামেও চিনি, কিন্তু আসল নাম তো তার মানিক শাহ, ফিল্ড মার্শাল মানিক শাহ। তো ফিল্ড মার্শাল মানিক শাহ যদি না থাকতেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি না থাকতেন, তাহলে বাংলাদেশ কখনো সৃষ্টি হতো না, ওই ইস্ট পাকিস্তান হয়ে পড়ে থাকতো। ওই পাকিস্তান বাংলাদেশিদের ওপর, তৎকালীন ওই যে ইস্ট পাকিস্তানিদের ওপর যেরকমভাবে অন্যায় অত্যাচার করেছিল, মানে রীতিমতো মানুষ কাটা হয়েছে, খুন করা হয়েছে ওপেনলি, রাস্তার মধ্যে কেটে কুচি কুচি করে দেওয়া হয়েছে, মহিলাদেরকে করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, সেই পুরুষদেরকে, সেই ফ্যামিলি পুরুষদেরকে সামনে বেঁধে রেখে রাস্তার মধ্যে। আর সেই বাংলাদেশিরা আজ কি বললো, বিবৃতি দিয়ে কি জানালো, যে পাকিস্তানিরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক, বাংলাদেশে স্বাগতম, তাদের ভিসার জন্য যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, অর্থাৎ ভিসার জন্য অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। তুই শুধু বলে দাও বাংলাদেশে আসতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমি দরকার হলে তোমাকে গিয়ে কাঁধে করে নিয়ে আসবো। এই হচ্ছে কট্টরবাদী চিন্তাভাবনা। এদেরকে যদি বলা হয় এইদেরকে এই যে ভিসা দিচ্ছিস, হ্যাঁ, এরাই এককালে তোর মাকে রেপ করেছিল, শ্লীলতাহানি করেছিল, তোর বাবাকে বেঁধে রেখে করেছিল, তাই নাকি? ইতিহাসের কথা, পুরোনো কথা ভুলে যাও। কেন ভুলে যাবে কেন? কারণ ওই যে আমরাও বলছি 2+2=4 এবং এটাই একমাত্র সত্যি, বাকিগুলো মিথ্যে। ওরাও বলছে 2+2=4, ওইটাই একমাত্র সত্যি, বাকি সব মিথ্যে। সুতরাং কিছু করেছে। এই যে কট্টরপন্থী চিন্তাভাবনা, এরা মা বাপকে পর্যন্ত বিক্রি করে দেয়, বাবা মাকে পর্যন্ত বিক্রি করে দেবে ওপেন বাজারে। এই হচ্ছে কট্টরবাদী চিন্তাভাবনা। যেটা তার মাথায় ঢুকে গেছে, যেটা তার অহমের মধ্যে গেঁথে গেছে, সেটাই হচ্ছে সর্বোপরি, বাকি সমস্ত কিছু মিথ্যা।
এদের চোখের মধ্যে একটা লেয়ার পড়ে গেছে, পরত পড়ে গেছে। ঠিক যেমন আকাশে মেঘে ঢেকে দেয় সূর্যকে দেখতে পাওয়া যায় না, অন্ধকার হয়ে যায়, ঠিক সেরকম টাইপের। ওই মেঘ এদের বুদ্ধির মতো ছেয়ে গেছে, ওই লেয়ার ওই বুদ্ধির মতো ছেয়ে গেছে, ওদের বুদ্ধিতে ঘাস গজিয়ে যায়। এবং ভাববেন না যে এই চিন্তাভাবনা বেশিক্ষণ স্টে করবে, কারণ মেঘ তো একটু জোরে হাওয়া দিলেই সরে যাবে। তখন একদল বলবে আমি তো 2+2=4 বলেছিলাম, কিন্তু এরকম ধরনের 4 নয়, আমি বলেছিলাম উচ্চারণ করে, স্পেলিং করে, CHAR, বা বাংলাতে চয়াকার র। আর একদল তখন বলবে না, আমিও তো 2+2=4 বলেছিলাম, কিন্তু CHAR 4 নয়, বা ওইরকমভাবে 4 নয় সংখ্যাতে, আমি রোমান হরফে দেখিয়েছিলাম এরকমভাবে 1V4 হয়ে গেল। আবার মারামারি লেগে যাবে, আবার ফুটে লেগে যাবে। আর এইটাই তো হচ্ছে। সিরিয়ার অবস্থা দেখুন কি অবস্থা। এই 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 শুধুমাত্র কট্টরপন্থী চিন্তাভাবনার জন্য, এই মৌলবাদী চিন্তাভাবনার জন্য। আফগানিস্তানে দেখুন কি অবস্থা। সেখানকার মহিলাদের কোনো রকম কোনো সম্মান নেই, কোনো রকম কোনো রেসপেক্ট নেই, কোনো রকম কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশও তাই হতে চলেছে, হয়ে গেছে। এই কয়েকদিন আগে খবরে দেখলাম কোথায় অ্যানাউন্স করে দিয়েছে যে গোপালগঞ্জ না গোপালপুর কিছু একটা জায়গা আছে বোধহয় ওখানে বাংলাদেশে, তো সেখানে মহিলাদের বাজারের মধ্যে বেরোনো নিষেধ। এবং মৌলবাদীরা সেখানে মাইক নিয়ে অ্যানাউন্স করছে যে যদি কোনো মহিলা এখানে আসে বাড়ির পুরুষ ছাড়া, তাদেরকে আমরা সুন্দর করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। সুন্দর করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবো মানে, এসো না মামনি তুমি এখানে, যদি এসেছ, হ্যাঁ, তোমার বাড়ির পুরুষকে সামনে বেঁধে রেখে আমি তোমার শ্লীলতাহানি করব। এবং একবার নয় একাধিকবার সুন্দর করে বোঝালাম, বুঝে গেছে মামনি, যাও বাড়ি চলে যাও, যে ওখানে বোরকা পরে বসে থাকো, অন্ধকারে মুখ ঢেকে বসে থাকো, তোমার কোনো স্বাধীনতা নেই। এই হচ্ছে কট্টরবাদী চিন্তাভাবনা, যে মানুষের স্বাধীনতাকে দমন করে। আর আধ্যাত্মিকতা কি বলে? মানুষের স্বাধীনতার কথা বলে, মানুষকে যত রকম স্বাধীনতা দেওয়ার উচিত সমস্ত রকম স্বাধীনতা দেয়। আমি যে কৃষ্ণর কথা বলি সে হচ্ছে নিরাকার, নির্বিকার। যে মানুষ ভগবদ্গীতার আসল অর্থ বুঝতে পারবে তারা সেই কৃষ্ণের কথা বলবে। কিন্তু যারা ভগবদ্গীতার আক্ষরিক অর্থ বোঝে তারা বলবে ওই মূর্তি কৃষ্ণ। যারা ভগবদ্গীতার আমার কাছে শিখছেন বাস্তব জীবনে, গীতার এপিসোডসগুলোর মাধ্যমে, ভগবদ্গীতা এই সমস্ত এপিসোড আমার যেটা চালাই আমি বাস্তব জীবনে গীতা, সেখান থেকে যারা ভগবদ্গীতা শিখছেন তারা খুব স্পষ্টভাবে, খুব ভালোভাবে বুঝতে পারছেন যে আমি কোন কৃষ্ণের কথা বলছি। যেখানে কৃষ্ণ নিজেই অর্জুনকে বলছে যে আমার এই শরীরকেও বিশ্বাস করো না অর্জুন, এটাও মিথ্যা, আমি তো অন্য কেউ, আমি যে সেটা বোঝার চেষ্টা করো, সেই পরম ব্রহ্ম, সেই পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করো। আমার শরীরের মধ্যে কিছু নেই, আমাকে শরীর ধারণ করতে হয়েছে পরিস্থিতির জন্য, কিন্তু এটা মিথ্যা, এটা সত্যি নয়, এটা চিরন্তন নয়। তো আজকে হয়তো এটা জিতেও গেল, ধরুন কোনো একটা ম্যাজিক হয়ে গেল, জিতেও গেল এরা। আজ থেকে 50-60 বছর পরে এসে আবার কেউ বলবে এই চারিদিকে এত মন্দির কেন, ভাঙো এগুলোকে, মসজিদ হবে। বা কেউ সে বলবে এত মন্দির কেন, ভাঙো এগুলোকে, চার্চ হবে। আর এইটাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে মানুষের এই যে বৃত্তি, ভাঙা গড়ার যে বৃত্তি, প্রকৃতির এই যে বৃত্তি, এটা মিথ্যা অর্জুন, এটা থেকে বেরিয়ে এসো, এটা আসল জিনিস নয়। কিন্তু এইরকম ধরনের কৃষ্ণর কথা বা কৃষ্ণ প্রচার কে করে? নোবডি করে না বললেই চলে। এবার হিন্দু বলতে অনেকের মাথার মধ্যে একটা জিনিস ঢুকে যেতেই পারে, আচ্ছা তাহলে হিন্দু আর সনাতন কি তাহলে আলাদা? অবশ্যই আলাদা, 100 বার আলাদা। হ্যাঁ, এটা হতে পারে যে সনাতনের বা সনাতন ধর্মের, আমি যে সনাতনের কথা বলি, আমি যে সনাতন ধর্মের কথা বলি, বাস্তব জীবনে যে সনাতন ধর্ম বোঝাই ভগবদ্গীতার মাধ্যমে, সেই সনাতন ধর্মের সব থেকে কাছাকাছি যদি কোনো জাতি রয়েছে সেটা হচ্ছে হিন্দু, নিঃসন্দেহে, এখানে কোনো রকম কোনো ডাউট নেই। তো এখানেও মানুষ কনফিউজড, ওই জন্য মানুষ ভাবে সনাতন মানে হিন্দু। সনাতন মানে কি? সনাতন মানে ব্রহ্ম, সনাতন মানে সত্য, যে কালও ছিল, যে আজও আছে, আদি অনন্ত কাল ধরে থাকবে, সনাতন। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। সনাতন আদি অনন্তকাল ধরে ছিল, আদি অনন্তকাল ধরে থাকবে, দ্য ইউনিভার্সাল ট্রুথ, এটাকে বলা হয় সনাতন। এবং ওই চিন্তা ভাবনার সব থেকে কাছাকাছি যদি কোনো জাতি থাকে সেটা হচ্ছে হিন্দু জাতি।
যার জন্য মানুষ মনে করে যে হিন্দু মানে সনাতন, সনাতন মানে হিন্দু। না, সনাতন একটা চিন্তা ভাবনা, একটা থট প্রসেস, একটা সিদ্ধান্ত, যেটা পরম সত্য, যেটা আসল সত্য, যেটা আদি অনন্তকাল ধরে ছিল, আদি অনন্তকাল ধরে থাকবে, আজও রয়েছে, এখনো রয়েছে, এই মুহূর্তেও রয়েছে। এইটাকে বলা হয় সনাতন। ইটস এ থট প্রসেস। এটা কোনো কর্মকাণ্ড নয়। কিন্তু এই থট প্রসেসের, এই সনাতন থট প্রসেসের, এই সনাতন চিন্তাভাবনার সব থেকে কাছাকাছি যদি কোনো জাতি হয়, আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে হিন্দু। 100 বার, নিঃসন্দেহে। কিন্তু হিন্দু মানেই সনাতন নয়। তবে হ্যাঁ, সনাতন মানে হিন্দু হতে পারে। দুটোর মতো পার্থক্য রয়েছে, কিন্তু ভালো করে বুঝুন কি বলতে চাইছি। হিন্দু মানে যে সনাতন, নো। কিন্তু সনাতন মানে হিন্দু হতে পারে, সনাতন মানে অন্য কিছু হতে পারে। অর্থাৎ যার মধ্যে এই চিন্তাভাবনা রয়েছে সনাতন, সেই সনাতনী। তো এটা যে কেউ হতে পারে। বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে এবার? তো এই জিনিসটা মানুষকে বুঝতে হবে। যতক্ষণ না এই জিনিসটা মানুষ বুঝবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে কট্টরবাদী চিন্তাভাবনা, মৌলবাদী চিন্তাভাবনা গেঁথে থাকবে। ওই 2 + 2 = 4, ব্যাস, দ্যাটস ইট। আর কিচ্ছু হতে পারে না। বাকি সব মিথ্যে। বাকি যারা অন্য কিছু বলছে, মেরে ফেলো ওদেরকে, কেটে ফেলো, খুন করে দাও। এরা যেন নিঃশ্বাস নিতে না পারে, কালকে সকালে সূর্য যেন দেখতে না পারে, মেরে ফেলো ওদেরকে। এইগুলো হচ্ছে কট্টরপন্থী। এই কট্টরপন্থী যে ভারতের মধ্যে ছিল না তাও নয়। নকশালবাদী মনে আছে নিশ্চয়ই, তারও ধ্বংস হয়েছে। এখনো কিছু হয়তো গুটি কয়েক কোথাও কোথাও মাথা লুকিয়ে রয়েছে, কিন্তু ধ্বংস তো তাদেরও হয়েছে। কট্টরপন্থী মানে ধ্বংস হতে হবে, কট্টরবাদী মানে ধ্বংস হতে হবে, মৌলবাদ মানে ধ্বংস হতে হবে। কিছু করার নেই, এটাই নিয়ম। কিন্তু হ্যাঁ, ধ্বংসর আগে তারা ছটফট প্রচুর করবে, উড়বে প্রচুর। ওই যে বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তো জিনিসটা হচ্ছে ঠিক সেরকম টাইপের। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ওই মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তানও ধ্বংস হয়েছে, ওই সিরিয়াও ধ্বংস হয়েছে, ওই আফগানিস্তানও ধ্বংস হয়েছে, এবার এই বাংলাদেশেরও ধ্বংস হতে চলেছে। ওই নকশালবাদীরও ধ্বংস হয়েছে, ওই দুর্যোধনেরও ধ্বংস হয়েছে, ওই রাবণেরও ধ্বংস হয়েছে, ওই কৌরব বংশেরও ধ্বংস হয়েছে। আজ এবার এই বাংলাদেশেরও ধ্বংস হতে চলেছে। শেষ স্টেজে পৌঁছে গেছে ক্যান্সারের। এরপরেও যদি পরিবর্তন না করে, ফিনিশড, দ্য এন্ড। তো মানুষকে এই মানুষ দ্বারা সৃষ্ট যে ধর্ম, সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। সে যে কোনো ধর্মই হোক না কেন। হ্যাঁ, সে বিশ্বাস করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে সনাতন হতে হবে। ইউনিভার্সাল ট্রুথ, আসল সত্য, ব্রহ্ম, সেই ব্রহ্মকে কেউ আল্লাহ বলতে পারে, কেউ ঈশ্বর বলতে পারে, কেউ গড বলতে পারে, যে যা খুশি বলুক, কোনো আপত্তি নেই। তার তো নামই নেই কোনো। ব্রহ্ম নামটাও তো ওই সনাতনদেরই দেওয়া, সনাতন ধর্মের দ্বারা। কিছু তো একটা নাম দিতে হবে, নাহলে বলবো কি? ওই যে ওইটা, ওই হুই ওই 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 এদিকে, এরকম করে তো বলা যায় না। কিছু একটা নাম দিতে হবে। তো সেই জন্য ব্রহ্ম নাম দেওয়া হয়েছে। ব্রহ্ম, সত্য। এবার এই নামটা কারো পছন্দ নাও হতে পারে, কারণ এটা একটা শব্দ দিয়ে সৃষ্টিত, এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো ব্রহ্ম তো একটা ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। কারো পছন্দ নয় ল্যাঙ্গুয়েজ, তো সেই জন্য সে বলে দিয়েছে আল্লাহ, কেউ বলে দিয়েছে গড, কেউ বলে দিয়েছে ঈশ্বর, কেউ বলে দিচ্ছে ভগবান। যেটা খুশি বলুক, কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে বিষয়বস্তু যেন থেকে মানুষ না সরে যায়। কেউ কৃষ্ণ বলছে বলুক, কেউ রাম বলছে বলুক, কেউ মোহাম্মদ বলছে বলুক, কেউ ক্রাইস্ট বলছে বলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সিদ্ধান্ত যেন এক থাকে। অর্থাৎ বইয়ের মালাট যে যা খুশি লাগাতে পারে, লাল, নীল, হলুদ, সবুজ রংচঙে যে যা খুশি নিজের ইচ্ছা মতো একটা পছন্দের রং চুজ করে বইয়ে মালাট দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু বইটা যেন চেঞ্জ না হয়। তুমি মালাট চেঞ্জ করতে পারো। এই চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে তারাই হচ্ছে সনাতনী। আর ওই চিন্তাভাবনা যাদের মধ্যে নেই, যাদের বক্তব্য এইটাই যে না, ওই বইটাকে এই লেখাগুলো চেঞ্জ করে দাও, এই পাতাগুলোকে ছেড়ে দাও, এই পাতাগুলোকে লাগিয়ে দাও, এই শব্দগুলোকে অ্যাড করো, আর কালার শুধুমাত্র সবুজই হতে হবে, গ্রিনই হতে হবে। কট্টরপন্থী। ধ্বংস নিশ্চিত, অপমান নিশ্চিত, পুরো বিশ্বের সামনে একদম নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। ইতিহাস ঘেঁটে নিন, প্রচুর ইতিহাসের এক্সাম্পল দিলাম এখনো পর্যন্ত, অনেক দেশের এক্সাম্পল দিলাম। অথচ এই মুসলিম কান্ট্রি দুবাই, তার রেসপেক্ট পুরো দুনিয়া করে। না আছে তার তেল, না আছে তার খেজুর, তবুও সে উন্নত।
কেন? কারণ কট্টরপন্থী চিন্তাভাবনা নেই। আইন স্ট্রিক্ট হতে হবে। দুবাইয়ের আইন কিন্তু কম স্ট্রিক্ট নয়। আমি নিজে দুবাইয়ে গিয়ে দেখে এসেছি, একবার নয় মাল্টিপল টাইমস। ওখানকার পুলিশ মুখে কথা বলে কম, হাতে কথা বলে বেশি, ডান্ডা দিয়ে কথা বলে বেশি। প্রত্যেকেই জানে দুবাইয়ের পুলিশ কীরকম স্ট্রিক্ট, দুবাইয়ের আইন কানুন কীরকমভাবে স্ট্রিক্ট। তো এই সমস্ত তাদের জন্য ওরকম টাইপের স্ট্রিক্ট আইন করতে হবে। কি ছড়াচ্ছে এরা নিউজের মধ্যে, বলছে যারা এই গণ অভ্যুত্থানকে সমর্থন করে না তারা এই সমস্ত আজে বাজে কথা বলছে। আরে হরিদাস পাল, ওটা গণ অভ্যুত্থান নয়, ওটা হচ্ছে গণপতন। প্রথম দেখে মনে হচ্ছিল গণ অভ্যুত্থান। স্টুডেন্টসরা করছে মানেই কি ঠিক? এই ভারতেরই এক্সাম্পল, কিছু বছর আগেকার ঘটনা। JNU, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ওই স্টুডেন্টসদের আন্দোলন মনে পড়ছে তো? স্টুডেন্টসরা করছে মানে যে ঠিক তার কোনো মানে নেই। যে করছে তার মধ্যে যদি জ্ঞান না থাকে, আসল জ্ঞান, সে স্টুডেন্ট হোক, ইয়াং হোক, প্রৌঢ় হোক, বৃদ্ধ হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, নারী হোক, নিকুচি করেছে, তার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে তার আন্দোলন মিথ্যে হবে, সেটা অভ্যুত্থান হবে না, সেটা পতনই হবে। আর বাংলাদেশে হয়েছে ঠিক সেটাই। এরা এখনো পর্যন্ত ওইটা নাড়া পিটিয়ে যাচ্ছে যে গণ অভ্যুত্থান। ঘোড়ার ডিম কোনো গণ অভ্যুত্থান হয়নি, গণপতন হয়েছে। ওটা রাষ্ট্রের পতন হয়ে গেছে। এই সমস্ত অশিক্ষিতরা ওইটাই করতে পারে। ওই মহিলাদের অন্তর্বাস নিয়ে এমনি করে পাই 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 করে ঘোরাবে, নিয়ে বলবে এটা গণ অভ্যুত্থান। হরিদাস পাল, হাট! মাথার বুদ্ধি কি একদম মানে পুরোপুরি হাঁটুতে চলে আসছে, নাকি গোড়ালিতে, নাকি বডি থেকে বেরিয়ে গেছে? গোড়ালিতেও নেই, কোনটা? এই হচ্ছে কট্টরবাদী চিন্তাভাবনা। এই চিন্তাভাবনার মধ্যে মানুষ যতদিন থাকবে ততদিন তার কোনো রকম কোনো মানে উন্নতি সম্ভব নয়, তার পতন নিশ্চিত। এবং সমূলে পতন, উৎপাটিত করা হবে, একদম মূল সমেত ছিঁড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে, ফিনিশড একদম। আচ্ছা, ভারতের মিডিয়ার খবর নয় বাদই দিলাম, পুরো বিশ্বের মিডিয়া ভুল বলছে তাহলে? পুরো ওয়ার্ল্ডের মিডিয়া কি ভুল বলছে? এরা কি বলছে? যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। মেনে নিলাম, চলুন তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আজ তো আর সেরকম দিন নয় যে মানুষ যে যা বলবে মেনে নেবে। মানুষের হাতে টেকনোলজি রয়েছে, ইনফরমেশন রয়েছে, ইন্টারনেট রয়েছে, যে কোনো মুহূর্তে পুরো বিশ্বের খবর হাতের মুঠোয় চলে আসতে পারে। তা পুরো বিশ্ব কি ভুল বলছে? পুরো বিশ্ব কি মিথ্যা বলছে তাহলে? আর ভারতের বিরোধিতা করে কি লাভ এদের বুঝতে পারি না। বাংলাদেশ না থাকলে ভারতে কিছু যায় আসে না, বিন্দুমাত্র কিচ্ছু যায় আসে না। কিন্তু ভারত না থাকলে বাংলাদেশের অনেক কিছু যায় আসে। এই বাংলাদেশকে তৈরি করে দিয়েছে ভারতীয়রাই। এই কিছুক্ষণ আগে যেটা বললাম, ফিল্ড মার্শাল মানিক শাহ, ইন্দিরা গান্ধী। এই বাংলাদেশের ইতিহাসে যদি কোনো কোথাও বলা রয়েছে যে ভারতের কোনো অবদান নেই, মিথ্যে বলা রয়েছে আসল ইতিহাস, তাহলে তারা জানেই না। সুতরাং ভারতের কিছু যায় আসে না। ভারতের কাছে তো বাংলাদেশ তার সন্তান তুল্য। কোন বাবা তার সন্তানে খারাপ চাই? কিন্তু এদের জানি না কি মাথায়, ওই যে কট্টরপন্থী চিন্তাভাবনা, ভারত বিদ্বেষ চিন্তাভাবনা, এইগুলোই কট্টরপন্থী চিন্তাভাবনা। ভারতের জিনিসপত্র যদি বাংলাদেশে না পৌঁছায়, কানা হয়ে যাবে, ভুখা নঙ্গা ভিক্ষা করতে বাধ্য হবে, মরে যাবে না খেতে পেয়ে। কিছুদিন আগে আডানির বিদ্যুতের খবর সবাই জানেন, আর নতুন করে বলার কিছু নেই। বিদ্যুতের জন্যও বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল হতে হয়। আর শুধু বিদ্যুতের কথা বাদ দিন, বেসিক নিডস যেগুলো, আনাজ, ডাল, সবজি, শস্য, আলু, পেঁয়াজ, পটল, মূলো, কি নেই, সমস্ত কিছু, সব কিছুর জন্যই তো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, এদের একটা অহংকার বোধ, কি না, আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অনেক বেশি উন্নত। হ্যাঁ, ভেরি গুড, হতেই পারে, অ্যাকসেপ্টেড। ওখানে ইজি অ্যাফোর্ডেবল লেবার রয়েছে, সেই জন্য উন্নত। কিন্তু সেখানকার কাঁচামাল, র মেটেরিয়ালস কোথায় থেকে যায়? ভারত যদি সেই সমস্ত র মেটেরিয়াল সাপ্লাই না করে, হয়ে গেল টেক্সটাইলসের সত্যানাশ, একদম রাতারাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবে। কিছু স্টুডেন্টস এই বাংলাদেশে আজকাল অনেক পপুলার হয়ে গেছে, নিউজ আর মিডিয়া চক্করে, সোশ্যাল মিডিয়া চক্করে নিজেদেরকে বিশাল বড় হনু মনে করে, ঠনঠনে গোপাল, জ্ঞান তো নেই কিছুই। এই ভদ্রলোক যাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে, আচ্ছা ভদ্রলোকই বা কেন বললাম, আচ্ছা ঠিক আছে ভদ্রলোকই বলি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের এখন,
অন্ধকারে 2-4টা ঢিল মেরেছে, কিছু কিছু ঢিল নিশানাতে লেগে গেছে, ওই জন্য তাকে 2-4টা মেডেল পুরস্কার দিয়ে দেওয়া হয়েছে। হতেই পারে এগুলো কোইন্সিডেন্স, অনেক মানুষের ক্ষেত্রে হয়। তাকে নিয়ে লাফালাফি, আরে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একটা স্টুডেন্ট পড়াশোনা করে পরীক্ষাতে 100-এর মধ্যে 99-100 নাম্বার নিয়ে আসতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে ফিল্ডে এসে জিনিসটাকে করে দেখাতে পারবে। ওখানে তার থুতথুরি জাম হয়ে যেতে পারে। আর যেটা হয়েছে এই লোকটার, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মোহাম্মদ কি নাম, ইউনুস না ইউসুফ কিছু একটা নাম, যাই হোক, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস। তো পরীক্ষায় ওই বাড়িতে পড়াশোনা করে বইয়ের পোকা হয়ে গড়গড় করে মুখস্থ করে 100-এর মধ্যে 199 নাম্বার নিয়ে আসা যেতে পারে, নিয়ে আসছে, মেডেল ফেডেল পেয়ে গেছে বেশ কিছু। প্র্যাকটিক্যালি এসে কী করছে, ল্যাজে গোবর অবস্থা হয়ে গেল। কি বাহানা দিচ্ছে, কয়েকদিন আগে ইন্টারভিউ দেখছিলাম ওই লোকটার, বলছে আমি কি করব, 6টা বন্যা হয়ে গেছে। আরে তুই জানতিস না বন্যা হয়ে গেছে? তাহলে তোর কি দূরদৃষ্টিতা সম্পন্ন রয়েছে, চিন্তা ভাবনা বা দূরদৃষ্টিতা কি বা দৃষ্টি রয়েছে ওই ব্যক্তির মধ্যে? নেই, নাথিং, জিরো, আ বিগ জিরো। শুধু ওপর নলেজ, আর নলেজও নয় সেটাকে, ওপর মেঘ বলা যেতে পারে। তার উপর ভরসা করে এই সমস্ত স্টুডেন্টসগুলো লাফাচ্ছে, সাওয়াস। মানে এর থেকে মানে অত্যন্ত দুর্গতি আর কি বা হতে পারে একটা দেশ, মানুষ, জাতি, রাষ্ট্রের পক্ষে? এর থেকে বড় দুর্গতি হতে পারে না। ওই হবে সিরিয়া, ওই হবে পাকিস্তান, ওই হবে আফগানিস্তান, ফিনিশড। ভিক্ষে চাওয়া, এর ওর কাছ থেকে চেয়ে চুয়ে কোনো রকমভাবে দিন চলবে। কট্টরপন্থী, আবার বলে দিচ্ছি, কট্টরপন্থী, কট্টরবাদী দিয়ে কোনো রকমভাবেই কোনো সমাজ, দেশ, রাষ্ট্র, আচ্ছা সমাজ, দেশ, রাষ্ট্র কথা বাদ দিন, একটা পরিবার পর্যন্ত সমৃদ্ধ হতে পারে না। কট্টরপন্থী চিন্তাভাবনা যদি পরিবারের মধ্যেও থাকে, তাহলেও সেই পরিবার সমৃদ্ধ হতে পারে না। কোনো পরিবারে সেই পরিবারের যে হেড, সে পুরুষ হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, যদি তার মধ্যে এরকম কট্টরবাদী চিন্তাভাবনা থাকে, তার বাকি মেম্বার্সদের মধ্যে কি চলে দেখেছেন কখনো? নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। আমি যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি, সেটাই ঠিক, সেটাই আসল, সেটাই মানতে হবে। বাকি ফ্যামিলিটা দম বন্ধ হয়ে যায়। কবে নিস্তার পাবো এখান থেকে, ছাড়া পাবো, কবে পালিয়ে যেতে পারবো, এই সমস্ত ভাবে। পুরুষদের মধ্যে দেখেছেন এরকম টাইপের, যে ফ্যামিলিতে হেড হয় পুরুষরা, এরকম প্রায় করে থাকে। বাড়ি থেকে বেরোনো যাবে না, আমার পারমিশন ছাড়া কিছু করা যাবে না। আর যে সমস্ত ফ্যামিলিতে হেড হয় মহিলারা, তারাও এই এক ধরনের বক্তব্য, ঝেঁটিয়ে তোমার বীজ নামিয়ে দেবো, চেনো না তো আমাকে, একদম বীজ ঝেড়ে দেবো, এরকম ধরনের বক্তব্য। তো সেই সমস্ত ফ্যামিলিতেও বাকি মেম্বাররা ওই দম বন্ধ হয়ে পড়ে থাকে, কবে নিস্তার পাবো এখান থেকে। যেদিন সুযোগ পাবে সেই দিনই হয় মেরে ফেলবে, নাহলে পালিয়ে যাবে, দুয়ের মধ্যে এক। আর ওইটাই হতে চলেছে বাংলাদেশের। ওই একটা ফ্যামিলি যেরকম হয়, কট্টরপন্থী যদি হেড হয়ে যায় কোনো ফ্যামিলিতে, ঠিক যারা বাকি মেম্বাররা থাকে সুযোগ পেলে হয় পালিয়ে যায়, আর নাহলে তাকে মেরে ফেলে, দুয়ের মধ্যে এক। আর বাংলাদেশেরও সেই অবস্থায় হতে চলেছে। এই বাংলাদেশের জনজাতি হয় কিছু একটা ব্যবস্থা করবে, পালিয়ে যাবে, কিছু একটা নিজের ব্যবস্থা করে নেবে, নাহলে এদেরকে মেরে ফেলবে, দুয়ের মধ্যে এক। এবং আমার ভয় হচ্ছে সেখানেই এই মারামারি চক্করে দেশটা না ধ্বংস হয়ে যায়। ওখানে আছে কিছু ভালো মানুষ, প্রচুর ভালো মানুষ আছে। 2 কোটির মতো হিন্দু আছে, যেটা পুরো জনসংখ্যার প্রায় 8 থেকে 10%। তো তারা নিঃসন্দেহে অনেক বেটার, অনেক ভালো, তারা অত্যাচারিত ওখানে। আমার চিন্তা ভাবনা হচ্ছে, আর শুধু তাদের কথাই বলছি না, অনেক মুসলিমও রয়েছে, রাইট? কট্টরপন্থী মুসলিম মানে যে কট্টরপন্থী তার তো কোনো মানে নেই। এখনই তো আমরা এক্সাম্পলে দেখতে পেলাম যে দুবাইও তো মুসলিম রয়েছে, দুবাই তো নিজেই মুসলিম কান্ট্রি, তো তারা তো কট্টরপন্থী নয়। তো সেরকম মুসলমান কি বাংলাদেশে নেই? অবশ্যই আছে, 100 বার আছে। তো আমার চিন্তা হচ্ছে এই সমস্ত ভালো মানুষগুলোকে নিয়ে। এবার এই যে এরা যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তাহলে হয় এরা পালিয়ে যাবে, কিছু একটা ব্যবস্থা করবে, নাহলে দেখে মেরে ফেলবে, কিছু একটা হবে। এবং এই যে যখন একটা উত্তেজনামূলক সমস্যার বা উত্তেজনামূলক একটা সিচুয়েশনের সৃষ্টি হবে, আমার চিন্তা ওইটাই নেই। তখন তাদের কি হবে, আর ওই দেশটার কি হবে, ওই রাষ্ট্রটার কি হবে? বেরিয়ে আসতে হবে কোনো একজনকে ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে হবে, কোনো একজনকে ওখানে ভগৎ সিং হতে হবে, কোনো একজনকে ওখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাই হতে হবে।
কোনো একজনকে ওখানে মাতঙ্গিনী হাজরা হতে হবে, কোনো ব্যক্তিকে ওখানে বিনয় বাদল দীনেশ হতে হবে, কোনো ব্যক্তিকে ওখানে ক্ষুদিরাম হতে হবে। তাছাড়া সম্ভব নয়। তাছাড়া ওই কট্টরপন্থীর আন্ডারে থেকে যাবে, সিরিয়া হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, পুরো বিশ্বে ছিচি হবে। এই পাকিস্তানিরা যে কোনো দেশেই যাক না কেন, কোনো দেশের লোক এদেরকে দেখতে পারে না। প্রত্যেকেই ভাবে পাকিস্তানি মানে টেররিস্ট। এ কিছুদিন পর বাংলাদেশের ওই একই অবস্থা হতে চলেছে। তার মানে যদি এরকমভাবে চলতে থাকে, বাংলাদেশি মানে টেররিস্ট। মিলিয়ে নিয়ে নেওয়ার কথা। চিন্তা রইল ওই ব্যক্তিগুলোর জন্য। এখন দেখা যাক তাদের মধ্যে থেকে কে ভগৎ সিং হতে পারে, কে ঝাঁসি রানী লক্ষ্মীবাই হতে পারে, কে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, কে বিনয় বাদল দীনেশ হতে পারে, কে মাতঙ্গিনী হাজরা হতে পারে। লেটস সি, সেটা সময়ই বলবে, সেই সমস্ত ব্যক্তিদের চেতনাই বলবে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর ৫ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।